চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। শুরু করছি প্রতিদিনের মতো চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা। আপনারা ভালোই জানেন যে আজকের ভাবনার একটা বিশেষত্ব আছে এবং বিভিন্ন দিন, বিভিন্ন ধরন, বিভিন্ন তার চিন্তা ভাবনা এইভাবেই চলে আসছে দীর্ঘদিন ধরে। আর আজকে একটু অন্য ধরনের সকাল। আমি যে কথাটা সবসময় বলে থাকি যে কবি ছাড়া জয় বৃথা। বুঝতেই পারছেন, কবিদের মতন সংবেদনশীল মানুষ তো সমাজে কম, এটা অস্বীকার করতে পারবেন না। তো যতই প্লেটো যাই বলে থাকুক না কেন, তা এই মুহূর্তে আজকে 3জন কবি আমাদের মধ্যে রয়েছেন। আমার আগে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, তারপরে তাদের কবিতার সঙ্গে আমরা পরিচিত হব। আমার বাঁদিকে যিনি রয়েছেন কবি দীপশিখা চৌধুরী। দীপশিখা চৌধুরীর পাশে যিনি রয়েছেন তিনি আমাদের চ্যানেলের নিয়মিত মুখ। আপনারা বিশিষ্ট এই কবিকে চেনেন এবং ওনার সঙ্গে যে সমস্ত কবিরা আসেন তারাও ওনার মানে সাহচর্যে আরো মানে পূর্ণাঙ্গ রূপ লাভ করেন। এরকম ঘটনা চ্যানেল ভিশনের আজকের ভাবনার পর্দায় বারে বারেই ঘটেছে। কবির নাম নতুন করে যদিও বলার নেই, তো বলতে তো হবেই, মানিক দে। এবং উনি চোখ পত্রিকার সম্পাদক। আপনারা জানেন চোখ পত্রিকা পশ্চিমবঙ্গের একটি বিশেষ তার পরিচিতি, বিশেষ তার প্রভাব এবং সততা, নীতি, আদর্শ, বিবেকের চোখ দিয়ে চোখ পত্রিকাকে দেখা হয়। তারপরে একেবারে বাঁদিকে যিনি রয়েছেন আজকের কবি হিসেবে, তিনি যদিও একেবারে রিক্ত হয়ে যাননি, কিন্তু নাম হচ্ছে রিক্তা মণ্ডল। নমস্কার। আচ্ছা, যা কবিদের সাথে পরিচয় হলো। এবার আমরা যাব কবিতায়। আমরা প্রথমে দীপশিখা চৌধুরীকে বলবো। দীপশিখা দি, আপনি একটা আপনার কবিতা আমাদের শোনান। আমাদের বলতে নয়, ওপারের দর্শকদের। যেহেতু পিতৃপক্ষ শেষ, দেবীপক্ষের সূচনা লগ্নে আমরা এসেছি, তাই আমাদের জগৎজননীর প্রতি আমার অন্তরের পরম শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান তাহলে শুরু করি। স্বরচিত কবিতা ত্রিনয়নী। আকাশ সাজে না সোনা রোদ্দুরে, শিউলি ফোটে না শারদ শিশিরে, শুভ শঙ্খ ধ্বনিতে বাজে না তোমার আগমনী। কোথা মাগো তুমি এ মাটির বুকে, দেখা দাও ত্রিনয়নী। চারিদিকে কি ঘোর হাহাকার, বিদ্বেষ বিষে সব ছারখার। অশান্ত এ পৃথিবীর বুকে কিসের অশনি শুনি। একবার তুমি জেগে ওঠো মাগো, জেগে ওঠো ত্রিনয়নী। উৎসবে যারা ছেঁড়া জামা পরে, ম্লান মুখে থাকে কালো অন্ধকারে, দুমুঠো ভাতের জন্য যাদের আর্ত কান্না শুনি, তাদের ঘরেতে আলো হয়ে তুমি জ্বলে ওঠো ত্রিনয়নী। পথে পথে আজ নারী ধর্ষিতা, উমা গৌরীরা ঘরে লাঞ্ছিতা। তোমার ত্রিশূল তাদের হাতে তুলে দাও রুদ্রাণী। অসুর নিধনে চামুণ্ডা রূপে নেমে এসো ত্রিনয়নী। এ অনাচার আর সইব না, দেখি দশভুজা তোমার মহিমা। 10 হাতে মাগো উঠো গো বেজে তোমার অস্ত্র শানিত ধ্বনি। শারদ প্রভাতে
কল্যাণী হয়ে দেখা দাও ত্রিনয়নী। বাহ, দীপশিখা চৌধুরীর কণ্ঠে আমরা স্বরচিত কবিতা শুনলাম। সত্যি তিনি নামের সঙ্গে দীপ এবং শিখা সবই আছে, দীপও রয়েছে শিখাও রয়েছে। সেই প্রজ্বলিত আলোকে তিনি যে জায়গাটা তুলে ধরলেন, সেখানে যেমন আমরা দেখলাম একটা বৈষম্য আছে, অর্থাৎ উৎসব আছে, বৈষম্য আছে, সবই ঠিক। তার সঙ্গে আরেকটি কথা প্রচ্ছন্নভাবে ফুটে উঠেছে, ধর্ষিতা। তা এটা সত্যি সাম্প্রতিককালে উত্তরপ্রদেশের হাথরস যার জ্বলন্ত প্রমাণ বহন করছে। এই মুহূর্তে ওটি মানে বেশ একটা মানে বড় মাপের চেহারা নিয়েছে। আর প্রতিনিয়ত এখানে ওখানে সেখানে ধর্ষণের ঘটনা তো ঘটেই চলেছে। তাই মা যেহেতু নারী শক্তির জাগরণ, এবং তিনি পারেন এটাকে হয়তো বন্ধ করতে। যাক, আমরা মানিকদার কণ্ঠে যাই। আমরা দেবী পক্ষের প্রান্ত সীমায় দাঁড়িয়ে, দেবী পক্ষ শুরু হয়ে গিয়েছে। তবে এবার আমাদের দুর্গাপূজা কার্তিক মাসে পড়ে গেছে, প্রায় আমাদের মহালয়ার 1 মাস পরে। তবুও আমরা তারই প্রতীক্ষায়। একটু আগে আমার প্রিয় কবি দীপশিখা দি একটা সুন্দর কবিতা পড়লেন, আমি সেই দিকে যাব না। আপনারা জানেন যে তাপস নাগ একটু আগেই বলেছেন যে আমাদের যে চোখ পত্রিকা আছে, চোখ পত্রিকার মাধ্যমে আমরা অনেক বড় বড় অনুষ্ঠান করি। বিশেষ করে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার শতবর্ষ উদযাপিত হচ্ছে বিভিন্ন দেশে, কারণ তিনি ছিলেন একজন বড় মাপের নেতা। তাকে নিয়ে লেখা আমার একটি কবিতা আমি এখন পড়ছি। কবিতাটির নাম সেই নাম। আমার হৃদয়ে লেখা আছে বঙ্গবন্ধুর নাম, দেশের স্বাধীনতা, স্বাধীন পতাকা যার মহত্তর অবদান। বাংলাদেশ, বাংলা ভাষা ছিল যে তার প্রাণ, জাতীয় সঙ্গীতেও অনবদ্য করে যান রবি ঠাকুরের অবিনাশী গান। বাংলাদেশের মাঠে ঘাটে ফুলে ফসলে মিশে আছে তার নাম। আমরা নিয়েছি শুধু, ফিরিয়ে দিইনি কিছু, বুঝিনি তো তার দাম। বঙ্গবন্ধু নিজেই হয়েছে যেন বিশ্বজয়ী, স্বাধীন বাংলাদেশ। বুকের মাঝে চোখের তারায় তিনি জেগে আছে অনিমেষ। এরকম বঙ্গবন্ধুকে আমরা পেয়েছি বলেই আমরা সেদেশে শামসুর রহমানের মতন কবিকেও পেয়েছি, যিনি স্বাধীনতার উচ্চারণ করতে গিয়ে বলেছিলেন, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ। সুতরাং শামসুর রহমানও তো বাংলাদেশের একজন গৌরব। কি বলেন মানিকবাবু, আপনি কি চোখে দেখেন শামসুর রহমান? তিনি কবি শামসুর রহমান শুধু বাংলাদেশের অহংকার নয়, বাংলাদেশের গৌরব নয়, তিনি সারা পৃথিবীর একজন খ্যাতিমান কবি। এবং এরকম শক্তিশালী কবি বোধহয় হ্যাঁ খুব একটা কম পাওয়া যায়, কারণ অন্তত 64টি দেশের 64টি ভাষায় তার কবিতা অনুদিত হয়েছে। একজন মানুষ হিসাবেও তিনি খুব বড় মাপের ছিলেন, এবং তিনি একবার আমার সঙ্গে তার দেখা হয়েছিল, সেই আপনার রবীন্দ্র সদনের পাশ দিয়ে যাচ্ছিলেন, উনি দূর থেকে আমাকে লক্ষ্য করে এসে বলে, মানিক না তুমি কোথায় যাচ্ছ, আমাকে নিয়ে গেল ওনার হোটেলে জোর করে। মানে এই যে এত বড় মাপের বড় মনের মানুষ আমি খুব কম কবি হিসাবে। বড় মাপের মানুষ না হলে তো বড় কবি হওয়াও যায়। হ্যাঁ, সেটাও ঠিক। যাক, আমাদের মধ্যে তো রিক্তা মণ্ডল রয়েছেন, এবার তার কণ্ঠে যাই স্বরচিত কবিতায়। আমি প্রথম যে কবিতাটি বলবো বঙ্গমাতাকে নিয়ে লেখা, এটা আমার প্রথম কবিতা।
মানে জীবনের প্রথম কবিতা। আচ্ছা আচ্ছা, বাহ। হে বঙ্গমাতা, তোমাকে জানাই হাজার নমস্কার। তোমার কোলেই ফিরে ফিরে যেন আসি আমি বারবার। তোমার সেবায় এ জীবন যেন তুচ্ছ করিতে পারি। আমার প্রয়াসে নির্মূল হয় যত গ্লানি মহামারী। মা বলে ছুঁয়েছি জন্মলগ্নে তোমার পুণ্য মাটি। শ্যামল তোমার অঙ্ক সাজানো পবিত্র পরিপাটি। তোমার মধুর বাংলা বলিতে শিহরিত মনোপ্রাণ। আঁচল ভরেছি করিয়ে তোমার অবারিত শতদান। ন্যায়দণ্ডের শপথ নিয়েই চির উন্নত শির। আছি অতন্ত্র প্রহরায় বীর বাঙালি শতাব্দীর। সম্প্রদায়ের ভেদাভেদ ভেঙে বাঁধব মিলন ডোর। সকলের শুভ প্রচেষ্টাতেই ফুটবে নতুন ভোর। হে বঙ্গমাতা, তোমাকে জানাই হাজার নমস্কার। তোমার কোলেই আসি যেন ফিরে মাগো আমি বারবার। বাহ। তো জীবনের প্রথম সকলেই বলে জীবনের প্রথম সবকিছু একটু অন্যরকম, কি আমরা মানিকদা আমাদের তো আস্তে আস্তে বয়স হচ্ছে, তো যাই হোক, কিন্তু প্রথমের একটা আলাদা আকর্ষণ সবেতেই থাকে। সবকিছু তো ওই যে এলাম দেখলাম জয় করলাম, এই জন্য ঠিক সেরকম মানে রিক্তা মণ্ডল প্রথম কবিতাতেই তো একদম আমাদের বাজিমাত আজকের করে ভাবনাকে বাজিমাত করে। দেখুন মানিক বাবুর মুখ থেকে উঠে আসছে, আমার কিছু বলার নেই, যে প্রথম এসেই রিক্তা মণ্ডল এলেন এবং জয় করলেন। সত্যি খুব ভালো প্রথম কবিতা আপনি জীবনে লিখেছেন, অবশ্যই প্রশংসনীয়। আমরা এবার যাব দীপশিখা চৌধুরীর কাছে। দীপশিখা দিয়ে আমাদের কি শোনাবেন এবার দেখি। আচ্ছা, সাম্প্রতিককালে যে যুদ্ধের মধ্যে আমরা রয়েছি, কোভিড-19, আচ্ছা। সে নিয়ে কবিরা প্রচুর লেখালেখি করছেন। হুম। আমিও আমার মতন করে হুম। অনেক কবিতাই লিখেছি। তার মধ্যে থেকে একটি কবিতা, প্রকৃতির প্রতিশোধ। প্রকৃতি রং বদলায়, কবি আশায় বাঁধে বুক। তোমায় নতুন করে দেখব বলে চেয়ে থাকি উন্মুখ। চৈতালি ভোর, অন্ধকার ঘোর, কিসের অশনি শুনি। ধ্বংসের দামামা বাজে, আকাশে দৈববাণী। মানুষের যত অনাচার, লোভ লালসার ভার, পৃথিবীর বুকে জমে ওঠা বোঝা সইবে না সে আর। স্বার্থপরতায় সবুজ কেড়েছে, জঙ্গল সাফ করে। নির্হারা পাখি বাসরের খোঁজে দিশাহীন ঘুরে মরে। একে একে প্রাণ করেছে শিকার, তৃপ্ত করেছে বাসনা। মানুষ জানে না ভাঙনের এ খেলা আসলে প্রবঞ্চনা। বিষ বাষ্পে ভরেছে বাতাস, নিয়েছে মাটির জল। পাহাড় কেটে শূন্য করেছে ভারসাম্যের তল। শিয়রে সমন উন্মুখ মন, চেয়ে দেখো নির্বোধ। পৃথিবী কি তবে এভাবেই নেবে প্রকৃতির প্রতিশোধ? সঠিক। দীপশিখা দি, ওই আপনার এই কবিতা শুনতে শুনতে আমার মনে পড়ে যাচ্ছে সেই নজরুল ইসলামের কটি লাইন। তব কনিষ্ঠা মেয়ে ধরণীরে দিলে দান ধুলা ও মাটি, তাই দিয়ে তার ছেলেদের মুখে ধরে সে দুধের বাটি। বাহ। ময়ূরের মতো কলাপ মেলিয়া তার আনন্দ বেড়ায় খেলিয়া। সন্তান তার সুখী নয়, তারা লোভী, তারা শয়তান। ঈর্ষায় মাতি করে কাটাকাটি, রচে নীতি ব্যবধান। ভগবান ভগবান। তা আপনি যদি বলেন আপনার কবিতায় যে জায়গাটা বেরিয়ে এসছে, এটা কিন্তু বলতেই পারেন। দেখুন, কবিরা তো সত্যদ্রষ্টা এবং তারা ভবিষ্যৎ দ্রষ্টা হন। নজরুল অনেক আগেই বুঝেছিলেন। তাই এই ধরনের করোনা আসার কিন্তু প্রয়োজনীয়তা ছিল, যদি মানুষ এতে কিছুটা পরিশুদ্ধ হয়। একদম। আপনার কবি সত্তা আরো সুন্দর হোক, আগামী দিনে আরো ভালো কবিতা লিখুন। আমরা এবার মানিকদার কাছে যাব। আমরা একটু আগে দীপশিখা চৌধুরীর করোনা কেন হচ্ছে বা আমরা কেন করোনা আক্রান্ত হচ্ছি এবং কেন করোনা আজ বিশ্বব্যাপী একটা রাক্ষসী রূপে আবির্ভূত হয়েছে সেটা বুঝতে পারলাম। এবার আমি সেই করোনার মধ্যে থেকেও আমরা
আমরা তো নতুন করে ভাবি, নতুন করে কবিতা লিখি। আমি এই পর্যন্ত যত কবিতা লিখেছি তার মধ্যে এখন আমি যে কবিতাটা পড়ব সেই কবিতাটা মানে আমি লিখে খুব আনন্দ পেয়েছিলাম। তবে আজকে পুরোটা পড়ব না, অনেক বড় মাপের কবিতা, আমি কিছু অংশ পড়ছি এখন। কবিতাটির শিরোনাম হচ্ছে কবিতার পুনর্জন্ম। কবিতার সমুদ্রে আমি ভাসি প্রতিদিন। কবিতা আমার কোরআন, পুরাণ, গীতা, বেদ, বেদান্ত, ত্রিপিটক। কবিতা আমার হাসি, আনন্দ, কষ্ট, বেদনা সব। কবিতা আমার জীবন, অনন্ত প্রেরণা, জীবনের পুত মন্ত্র। ওম কবিতস্য কবিতস্য কবিতস্য। কবিতা আমাকে দেয় অন্তহীন প্রতিবাদী ভাষা, নির্ভয়ে বেঁচে থাকার অযুত অযুত বীজ মন্ত্র। কবিতা আমার পরশুরামের কুঠার, অর্জুনের গান্ডীব। আমি তাই ছিন্ন ভিন্ন করি আমার কবিতায় লোভী মানুষদের কালো কুৎসিত মুখ আর ওদের লেলিহান লকলকে জিহ্বা। কবিতা আমার বেঁচে থাকার অনন্ত রসদ, আমার ভালোবাসা মানুষী প্রিয়ার আলোকিত মুখ। বাহ! তো কবিতা মানিকদা, আপনার এত সুন্দর কবিতা এবং কবিতা দিয়ে আপনি এত কিছু করেন, এটা যেমন পরিস্ফুট হলো বা পরিষ্কার হলো, কিন্তু সত্যি কথা বলতে কি, কবিরা তো চেষ্টা করেন, কিন্তু সেই চেষ্টা, তাদের চেষ্টা চলছে নিরবচ্ছিন্নভাবে। আমি যদি কাজী নজরুল ইসলামের কথাতেই যাই, তিনি লিখেছিলেন কিন্তু বহুদিন আগেই, তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। কিন্তু তিনি বলেছিলেন, কিন্তু আজও কিন্তু সেই তেতলার লোকদের দিকে যেন আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে। এই যে বিশ্বে কিছুদিন আগে দেখছিলাম, ভারতবর্ষের কোনো একজন ব্যক্তি, এগুলো আর সবাই জানে, 4র্থ স্থানে আছেন তার সম্পত্তির প্রভাবে। তো তিনি যদি তার সম্পত্তিটাকে একটু ছিটিয়ে টিটিয়ে সেইভাবে ব্যবহার করতেন, তাহলে বোধহয় তেতলার মানুষের দিকে আমাদের সবসময় তাকিয়ে থাকতে হতো না। যাক, এটা কবিরা চেষ্টা করবে, এটা স্বাভাবিক। আমরা যাব এবার রিক্তা মণ্ডলের কবিতায়। আমার এবারের কবিতার নাম অঙ্গনা, প্রেম ও প্রকৃতি পর্বের কবিতা। আমায় চিনতে পারলে না? আমি অঙ্গনা। আমাকে একটি কবিতা লিখে দাও না, যে কবিতায় বয়ে যাবে অনন্ত ধারা, যেখানে বাস করবে শুধু প্রণয়, প্রীতি আর অমৃতের হিল্লোল, যে অনুভূতি নিয়ে বেঁচে থাকবে সৃষ্টি, কল্পনা, আশার আলো। বনলতার মতো যদি হতে পারতাম, কবির কল্পনায় বেঁচে থাকতাম অনেক দিন। কাদম্বরী দেবীর মতো অনুরাগের পরাগ দিয়ে যদি কবির মন তুলিয়ে দিতে পারতাম, অথবা জয় গোস্বামীর পরীয় কোমল রূপে বাউলের ওই পাগলের গানে মেতে উঠতে পারতাম যদি। এরকম হাজার কবির কবিতায় দায়বদ্ধ হয়ে লিখে উঠতাম যদি অনুলিপি হয়ে। কখনো ফুল হয়ে খোপায় দুলতাম, কথা হয়ে হাসতাম, কাঁদতাম, আবেগ জড়ানো চোখের পলকে চমকে দিতাম ওই ভালো লাগা দৃষ্টি। কল্পনার জলে ভিজে যেতে যেতে ঝর্ণার জলে ভেসে যেতাম যদি সাগরের দিকে। হংস মিথুন হয়ে পাড়ি দিতাম এপার ওপার। সাগরের মন্থন করা সুধা পান করে যদি অমরাবতী হতে পারতাম। সৃষ্টির শ্রেষ্ঠত্বের সৌন্দর্যের অলংকার হয়ে ফুটে উঠতে পারতাম যদি। প্রকৃতির প্রতিটি কোণে সুরঙ্গনার নির্বলা হয়ে উঠতাম যদি। সবাই যদি বলে উঠত, অঙ্গনা তুমি আমার, তুমি আমাদের, সব সৌন্দর্যের অধর্ষিত তুমি অঙ্গনা। বাহ, সুন্দর। প্রেমের একটা সুন্দর প্রতিচ্ছবি তো আছেই, কিন্তু এখন প্রশ্নটা একটা থেকেই যায় যে এরকম অঙ্গনা যদি থাকে তাহলে বাকিদের কি হবে? এটাও খুব সুন্দর কবিতার মধ্যে। আর বঙ্কিমচন্দ্রের কথা আমি বারে বারেই বলি, বঙ্কিমচন্দ্র যেটা বলেছেন যে প্রণয় কর্কশকে মধুর করে,
অসৎকে সৎ করে, অপুণ্যকে পুণ্যবান করে, অন্ধকারকে আলোকময় করে। সুতরাং প্রেম প্রণয় ছাড়া তো পৃথিবী চলতে পারে না, এটা স্বাভাবিক। ভালো এরকম চিন্তা ভাবনা থাকলেই মানুষের মনুষ্যত্ব বিবেক আরো জাগ্রত হবে। মানুষের মধ্যে যত প্রেম আসবে ততই পৃথিবী আরো পরিপূর্ণ হয়ে উঠবে। আমরা আবার দীপশিখাদির কণ্ঠে যাব। দীপশিখা চৌধুরী। আমার কবিতার মূল উপপাদ্য যে বিষয়টি সবসময় থাকে, প্রকৃতি বা রোম্যান্টিসিজম, এগুলোর থেকেও আমাকে বেশি টানে নিপীড়িত বঞ্চিত মানুষের জীবন যন্ত্রণার কথা। আমি যতই প্রেম ভালোবাসার কথা লিখতে যাই, কলম আমার চলে যায় দুঃখের পাহাড়ের মধ্যে। সেরকম একটি লেখা আমার অত্যন্ত প্রিয়, এই লেখাটি, ওরাও বাঁচুক। স্বার্থপরই পৃথিবী ছুটছে, শুধুই ছুটছে, সকাল সন্ধে সুখের খোঁজে গোলক ধাঁধায় খুঁজছে। ঘুরতে ঘুরতে হারিয়েছে আজ বিবেক মনুষ্যত্ব। সবকিছু চাই নিজেরই জন্য, বাঁচার এটাই শর্ত। দুনিয়া যা কথোপপাতে, কি আসে যায় তাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ভালো থাকার সমারোহে এ কোন উত্তরণ, সভ্যতার ছায়াপথ ধরে এই কি বিবর্তন। যে ছেলেটা ছেঁড়া জামা গায়ে, ঘর যার ফুটপাত, ডাস্টবিন থেকে খাবার কুড়োয় জোটে না দুমুঠো ভাত। বর্ণমালা যে দেখেনি চোখে, অশিক্ষায় অন্ধকারে, রুটি রুজির জন্য শুধুই কানা গলি ঘুরে মরে। অভাগী মায়ের স্নেহের পরশ পাইনি যে কোনোদিন, আগাছার মতো বেড়ে ওঠা শিশু নাম গোত্রহীন। সেও কি নয় সন্তান কারো, নেই কোনো আবদার, অন্ন বস্ত্র বাসস্থানের নেই কি অধিকার। তৃতীয় বিশ্ব এগিয়ে চলেছে, প্রগতির হয়ে জয়ী, পেটে খিদে আজও কাঁদছে মানুষ। ঠিক আছে, যদি এ অবধি থাকে এই কবিতাটা, পরে আরেকটা কবিতা ঢুকবো, কারণ এতে কবিতার কথাগুলো তো আমরা পেয়ে গেছি। মূল যে ভাষা, মানে মূল যে কথাটা, অর্থাৎ হয়তো মানে শিক্ষার্থী বলতে বলতে একটু আবেগপ্রবণ হয়ে যায়, কিন্তু কবিতার আমরা যেটুকু পেয়েছি তাতে এটা বলতেই পারি যে মানে মানুষের যে স্বার্থপরতা, হীনমন্যতা, বা এই যে আজকে যখন নিজের ছেলে মেয়েকে পড়তে দেওয়া হচ্ছে স্কুলে, সেখানে বলা হচ্ছে তুমি কিন্তু ওকে ওটা দেবে না, হ্যাঁ তোমার টিফিনটা ওকে দিও না, আর তুমি কত পেয়েছো, তোমাকে কিন্তু 99 পেতে হবে, ও যা পাক ওর থেকে তোমাকে। এই যে স্বার্থপরতার শিক্ষা অনেক সময় মায়েরা দিয়ে থাকেন, আজকে বহু বাবা মাই এগুলো করে থাকেন, তাদেরকে এই জায়গাটায় নেমে আসতে হবে, অর্থাৎ সকলকে নিয়ে ভাবতে হবে। আমরা গোটা দেশ যখন নিজের পরিবার বলে গোটা দেশকে ভাবতে শিখবো, সেদিনই আমরা প্রকৃত মানুষ। এই ভাবনাটা ফুটে এসছে দীপশিখাদি। সুতরাং আপনার ভাবার্থর মধ্য দিয়ে ভাব সম্প্রসারণ হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা যাব মানিকদার কথায়। হ্যাঁ, আমরা দীপশিখা চৌধুরীর একটা চমৎকার কবিতা শুনলাম, এবং সেই কবিতার মধ্যে যে এই যে বৈষম্য, এই মানুষে মানুষে কেউ সুখে কেউ কষ্টে মরে, এবং এমন দেখা যাচ্ছে যে একটু বলি, ওনার বক্তব্যটার মধ্যে কিন্তু এই জায়গাটা পরিস্ফুট ছিল, সুখ দুঃখ থেকেও বড় কথা, স্বার্থপর মানুষ আর স্বার্থহীন মানুষ হয় না, এটা কিন্তু ভুল। অর্থাৎ সকলকে নিয়ে চলার মানসিকতা, আর আমি খাবো, আমি পড়বো, আমি বাঁচবো, আমি গাড়ি কিনবো, আমি এসি কিনবো, আমি বিশাল রাজপ্রাসাদ করবো, এই মানসিকতাটার কিন্তু এটা উনি তুলে ধরেছেন। হ্যাঁ, সেটাই
সেটা এই কবিতাটার মধ্যে আমি হয়তো আপনাদের মতো কবিতা লিখতে পারি না, অনেকটা পরিস্ফুট বিশ্লেষণ হয়েছে, শেষটুকু ঠিকই কি একটু বলেছে। বলতে পারি? হ্যাঁ, শেষটুকু পরবর্তী তবে- একটা কবিতায় চলে যাবো। হ্যাঁ। শেষটা বলে হ্যাঁ। এটা যখন মূল জায়গাটা এসে গেছে, আচ্ছা। শেষটা বলে আচ্ছা। ওটার রেশটা নষ্ট করে কি লাভ? আচ্ছা আচ্ছা হ্যাঁ, তবে আমি সেই জাতিগত বৈষম্য বা এর মধ্যে যাব না। আমি একটি কবিতা এখন পড়ব, আচ্ছা। যেটা আমাকে খুব, যে জিনিসটা ব্যথিত করে, যে মানুষে মানুষে বিভেদ এবং জাতিতে জাতিতে হিংসা হানাহানি, তার মধ্য থেকে আমরা কি করে বেরিয়ে আসতে পারি সেই বিষয়ে আমি একটা কবিতা লিখেছিলাম অনেক দিন আগে আর কি। সেই কবিতাটা আমি পড়ছি। কবিতাটার নাম ফুলের মতো। ফুলের মতো মানুষ যদি সব মানুষের হতো, থাকতো কি আর হানাহানি হিংসে বিভেদ যত, ধর্ম নিয়ে বাড়াবাড়ি কিংবা দলাদলি, হারিয়ে যেত কোন সুদূরে বন্ধ দুয়ার খুলি, সব পরিচয় ভুলে গিয়ে সকল ভারতবাসী রাম রহিমের ভেদ ঘুচিয়ে থাকতো পাশাপাশি। রবীন্দ্রনাথ বলতেন, আমরা আরম্ভ করি কিন্তু শেষ করি না। আবার শরৎচন্দ্র বলতেন, এরা গাইতে জানে কিন্তু থামতে জানে তো। তো সেটা গানের ক্ষেত্রে। আর আবার আরম্ভ করি শেষ করি না, রবীন্দ্রনাথ যেটা বলতেন, আমাদের শেষ করতে হবে, কারণ একটা সময়ের নিগড়ে আমরা বাঁধা। আমরা আজকে শেষ কবিতা শুনবো রিক্তা মণ্ডলের কণ্ঠে। হ্যাঁ, আমার শেষ কবিতা। পুজো তো সামনে, দিদি পূজা দিয়ে শুরু করেছেন, আমি পুজো থেকে শেষ করছি। কবিতার নাম আগমনী। ছোট্ট একটি কবিতা। বর্ষা যখন শেষ হয়ে যায়, শরৎ আসে উতল হাওয়ায়, আকাশ তখন নীল নীলিমায় চাঁদের সাথে হাসে, শিউলি তখন গন্ধ ছড়ায় দিঘির পাড়ে বসে, কাশফুলের ওই চামর দোলায় সবার মনে পুজোর হাওয়ায়, মা আসবে ঘোড়ায় চড়ে, বইবে বাতাস মিঠে, বাজবে সানাই কাশি বাঁশি ঢাকটা ঢাকির পিঠে, উপাসনার স্নিগ্ধ গানে অর্ঘ্য দেব শুদ্ধ মনে, মিলব সবাই সবার সাথে শঙ্কা রেখে দূরে, ভেদাভেদের প্রাচীর ভেঙে গাইব মিলন সুরে, বিসর্জনের করুণ সুরে মনটা যেন কেমন করে, তবুও মায়ের বিদায় কালে অঙ্গীকারে মাতি, এভাবে যেন সবাই সবার সঙ্গে মিলে থাকি। বাহ, রিক্তা মণ্ডলের কবিতার একটা বৈশিষ্ট্য আমাদের চোখে পড়ছে, আমার অন্তত, আমি যেটুকু বুঝি একটা ক্ষুদ্র মানুষ হিসেবে, সাধারণ মানুষ, আর কবি হয়তো এ জীবনে হওয়া হলো না। আচ্ছা, যাই হোক, কিন্তু রিক্তা মণ্ডলের কবিতার মধ্যে দেখা যাচ্ছে বেশ একটা মানে ধরে বেঁধে বেঁচে থাকি, আয় আরো বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ দোষ কালিমা যা আছে ছেড়ে দাও। মানে অনেক কবিদের মধ্যে যেমন আছে না প্রতিবাদ, ওটাও দরকার। আবার রিক্তা মণ্ডলের কবিতার মধ্যে দেখা যাচ্ছে একটা অন্য ছোঁয়া, অর্থাৎ সেখানটায় সবটাই যেন কবি ভালো চোখে দেখতে চাইছেন, মানে ওগুলো থাকলেও এড়িয়ে যায়। যেমন আমরা এটা বলতে গেলে সাংসারিক দিকেও আমরা দেখি সবকিছু, সংসারটাই তো সবচেয়ে বড় রাজনীতির আখড়া, প্রথম থেকে শুরু হয়। একটা পিএনপিসি যেটা বলে পরনিন্দা পরচর্চা, রিক্তা মণ্ডলের কবিতার মধ্যে দেখা যাচ্ছে ঠিক পরচর্চার বিষয়টা তো নেই, সবই যেন ভালো, মানে ইতিবাচকতা। মানিকদা বা দীপশিখাদি যেমন একবারে পোড় খাওয়া মানুষ, তারা ছাড়তে রাজি না অন্যায়কে এক বিন্দু। রিক্তা মণ্ডল সেটাকে রিক্তা দি সেটাকে আস্তে করে একটু মিলিয়ে নিয়ে আসে। না, সংসারে আমাদের মেয়েদের এটা একটা বড় অবশ্যই অবশ্যই, হ্যাঁ, সে তো বলেই সংসার সুখের হয় রমণীর গুণে। মানে আমরা যদি একটু ছাড় দিই তাহলে তো সেই গুণটাই আর কি রিক্তার কবিতার মধ্যে ধরা পড়েছে। আজকের অনুষ্ঠান আমরা শেষ করব মানিক দে, দীপশিখা চৌধুরী, রিক্তা মণ্ডলকে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে তার আগে আবার প্রতিদিনের মতো বলে যাচ্ছি, আগামীকাল ঠিক সকাল 7:30 আপনারা আবার দেখতে ভুলবেন না আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা। নমস্কার। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ,
অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30 মিনিটে।